আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম আজকেও আমরা প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমরা আরও একটি সাধারণ অঙ্ক এবং দুটি সাধারণ অঙ্ক এবং একটি উভয় জের সংশোধনী অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের আজকের আলোচ্য বিষয়ে। আমরা একটি উদ্দীপক ফজলে এলাহি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 22,500 টাকা, কিন্তু 2019 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে পাসবইয়ের উদ্বৃত্তর সাথে উক্ত উদ্বৃত্তের গড় মিল দেখা যায়। নিম্নলিখিত তথ্যাবলী এলাহির হিসাব বই সংক্রান্ত থেকে নেওয়া হয়েছে। 1, 4,000, 5,000 ও 4,500 টাকার তিনটি চেক পাওনাদারের বরাবর ইস্যু করা হয়েছে, কিন্তু শেষের চেকটি জানুয়ারি মাসের 3 তারিখে পরিশোধিত হয়। 2, আমাদের একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 4,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2,800 টাকা বাট্টাকরণ করা হয়, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ হয়েছে। 4, দেনাদারের নিকট থেকে 4,000 টাকা ও 3,000 টাকা এবং 2,000 টাকার তিনটি চেক প্রাপ্ত হয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু 3,000 টাকার চেকটি ব্যাংকে 4 জানুয়ারি 2016 তারিখে আদায় হয়েছে। 5, অন্য কোনো হিসাবে 2,000 টাকার একটি চেক ব্যাংক আমাদের হিসাবে জমা করেছে। 6, আমাদের গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি পরিশোধ করেছে 2,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। 7, 3,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 8, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 3,000 টাকা। 9, ব্যাংকে জমাকৃত 2,000 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, যা নগদান বইতে লেখা হয়নি। 10, ব্যাংক 4,000 টাকা সুদ মঞ্জুর করেছে, 200 টাকা চার্জ কর্তন করেছে, উভয় দফাই নগদান বইতে লেখা হয়নি। মোটামুটি একটি উদ্দীপকে সব ধরনের সমস্যাই প্রায় দেওয়া হয়েছে। এই আলোকে আমরা আজকের এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। আমরা আজকের এই অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটি ক ছক অনুযায়ী, যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, সুতরাং এটি ক ছক মোতাবেক যারা ক ছক বা খ ছক দিয়ে অভ্যস্ত তারা ক ছক মোতাবেক করলেই চলবে। আমরা এই অঙ্ক থেকে আমরা ঠিক করে নেব। আমরা জনাব ফজলে এলাহির ব্যাংক সমন্বয় বিবরণী নগদান বই মোতাবেক ব্যাংকে জমা 22,500 টাকা। আমরা এখান থেকে যে আইটেমগুলো আমরা এখান থেকে যোগ করব এবং যে আইটেমগুলো বাদ দেব তা এখানে উপস্থাপন করা হলো। আমরা আমাদের অঙ্ক মোতাবেক আমরা ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, যেটা ইস্যু করা হয়েছে এবং ব্যাংক পরিশোধ করে নাই, অর্থাৎ এখনও নগদান বইতে বাদ দেওয়া আছে কিন্তু ব্যাংক থেকে বাদ দেওয়া হয়নি, তাই এটি যোগ হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, নগদান বইতে লেখা হয়নি, সুতরাং এটিও যোগ হবে। ব্যাংক অন্য হিসাবের চেকের টাকা আমাদের হিসাবে জমা করেছে ব্যাংকে, সুতরাং ব্যাংকে টাকাটা বৃদ্ধি আছে, আমরা নগদান বইতেও এটি বাড়াতে হবে, তাই এটি যোগ হবে। 4, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক ধরে নিতে হবে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি, তাই এটি নগদান বইয়ের সাথে এটি যোগ হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এতে ব্যাংকে টাকা বেড়ে যায়,
সুতরাং নগদান বইতে আমরা এটা বাড়িয়ে দেব। আর 6 ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 400 টাকা, এটি আমরা নগদান বইতে এটি যোগ করে দেব। এই যোগের আইটেম এই কয়টা 16,900 টাকা। ঠিক এখান থেকে এবার বাদেরগুলো ব্যাংকে বাট্টাকৃত প্রাপ্য বিল যা নগদান বইতে পূর্ণ মূল্য, অর্থাৎ নগদান বইতে যেইটুকু টাকা বেশি লেখা হয়েছে সেটা এখানে বাদ যাবে। তাহলে আমরা দুটো পার্থক্য 200 টাকা বাদ দিয়ে দেখাবো। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আর 3,000 টাকা, এটা আমরা এখানে বাদ দিয়ে দেখাবো। ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ কিস্তির টাকা পরিশোধ, যেটা ব্যাংকে বাদ দেওয়া আছে সেটি আমরা এখান থেকে বাদ দেব। তারপরে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক নগদান বইতে ব্যাংক প্রত্যাখ্যাত চেক ব্যাংক থেকে বাদ দেওয়া হয়, আর নগদান বইতে এটি যেহেতু যোগ করে পাঠানো হয় তাই নগদান এটি এখন বাদ যাবে নগদান বই থেকে। ব্যাংক চার্জ কর্তন করেছে, ব্যাংক যে টাকা চার্জ কর্তন করে ব্যাংক থেকে টাকাটা কমিয়ে দেওয়া হয়, নগদান বইতে আমরা এটা এখন বাদ দিয়ে দেব। এই কয়টা আইটেমে আমাদের যোগ এবং বিয়োগ। আমরা আশা করছি এবার আমরা যোগেরগুলো যোগ করে 16,900 টাকা, আমাদের যে জমা ব্যালেন্স ছিল 22,500 টাকা, দুটো যোগ করে 39,400 টাকা, সেখান থেকে আমরা বাদের আইটেমগুলো 7,400 টাকা আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা পেয়ে যাব আমাদের যে রেজাল্ট সেটা হলো 32,000 টাকা। 32,000 টাকাই হবে আমাদের ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা চলে যাই আজকের অঙ্কের আরেকটি ছোট্ট উদাহরণে। দেখো তোমরা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আরেকটি অঙ্ক এখানে তুলে ধরেছি। নিম্নলিখিত তথ্যাবলী 2019 সালের ডিসেম্বর তারিখের নাভিন অ্যান্ড কোঙ্গের হিসাব বই সংক্রান্ত। 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 12,000 টাকা। 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু আদায়ের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 8,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক পাস বইতে ক্রেডিট করেনি, মানে জমা করেনি। একজন দেনাদার 4,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংকে ভাঙানো 2,000 টাকার প্রাপ্য বিল 60 টাকা বাট্টা বাদ না দিয়ে নগদান বইতে লেখা হয়েছে, অর্থাৎ নগদান বইতে বাট্টাটা বাদ না দিয়ে পুরো টাকা লেখা হয়েছে। 31শে ডিসেম্বর 2019 তারিখে লভ্যাংশ বাবদ 500 টাকা আদায় করেছে ব্যাংক, এটি নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 300 টাকা, চার্জ 100 টাকা, নগদান বইতে লেখা হয়নি। এই তথ্যাবলীর আলোকে আরও একটি ব্যাংক সমন্বয় বিবরণ, যেহেতু এটি নগদান বই মোতাবেক ব্যাংকে জমা দেওয়া আছে, এটিও ক ছকের অঙ্ক। আমরা ঠিক একইভাবে এখন এটিও করব। এটি আমরা দেখব, খুব একটি সহজ অঙ্ক, খুব সহজে এটি করা যায়। আমরা এখন দেখব এটি কিভাবে করা হয়। নাভিন অ্যান্ড কোং ব্যাংক সমন্বয় বিবরণী 31শে ডিসেম্বর 2019, নগদান বই মোতাবেক ব্যাংকে জমা 12,000 টাকা। এর সাথে যে সকল আইটেমগুলো যোগ হবে সেগুলো যোগ করে আমরা যে সকল আইটেমগুলো বাদ যাবে সেগুলো বাদ দিয়ে আমরা পেয়ে যাব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমা। তাহলে আমরা এই অঙ্ক থেকে আমরা দেখি আমাদের যে সকল আইটেমগুলো যোগ হবে তা হলো ইস্যুকৃত চেক যা এখনও ব্যাংকে ভাঙানো হয়নি, যেটি চেক ইস্যু করা হয়েছে অর্থাৎ ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই, সেটি আমরা যোগ করব। এরপরে আমরা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, যে সকল টাকা দেনাদাররা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংকে টাকার পরিমাণ বেড়েছে, নগদান বইতে বাড়ে নাই, সুতরাং এটিও যোগ হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে, নগদান বইতে বাড়ে না, সুতরাং আমরা নগদান বইতে এটি যোগ করব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বাড়ে এবং এটি আমরা নগদান বইতেও বাড়াবো। তাহলে আমাদের যোগের আইটেম 4টি, এই যোগের আইটেম যোগফল 9,800 টাকা। তাহলে আমরা 12,000-এর সাথে 9,800 টাকা যোগ করে 21,800 টাকা। এবার বিয়োগের আইটেম, ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক এখনও লিপিবদ্ধ হয়নি 8,000 টাকা। 2 প্রাপ্য বিলের
বাট্টাকৃত মূল্যের পরিবর্তে পূর্ণ মূল্যে যে টাকাটা বেশি লেখা হয়েছে সেই টাকাটা আমরা এখন বাদ দিয়ে দেব এই নগদান বই থেকে, তাই 60 টাকা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক যে চার্জ করে ধার্য করে সেটি ব্যাংকে টাকার পরিমাণ কমে, সুতরাং আমরা এখানে বাদ দিয়ে দেব। বাদের বা বিয়োগের আইটেম আমাদের তিনটি, 8,000, 60 টাকা এবং 100 টাকা, মোট 8,160 টাকা। তাহলে আমরা পেয়ে যাব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা। আশা করি এই সহজ অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝেছ। এইটি আমাদের একক জের পদ্ধতিতে এগুলো বিভিন্নভাবে সৃজনশীল হিসাবে আসবে। এখানে হয়তো মানে বলে দিবে যে কোন কোন আইটেম গুলো যোগ হবে এবং কোন কোন আইটেমগুলো বাদ যাবে। তারপরে অনেক সময় হয়তো বলা থাকবে শুধুমাত্র ব্যাংকে জমা করা হয়েছে এমন টাকার পরিমাণ কত, অথবা শুধুমাত্র ব্যাংক কর্তৃক ধার্য করা হয়েছে এমন টাকার পরিমাণ কত। এই রকমভাবে ছোট ছোট প্রশ্ন এটাকে বিভাজন করে সৃজনশীল আকারে এটা প্রকাশ করা হয়। আমরা আশা করছি এটা খুব ভালোভাবে। এখন আমরা চলে যাব আজকে একটি বিশেষ, আমরা আজকে উভয় জের সংশোধন, অর্থাৎ এতদিন যাবৎ যে সকল অঙ্কগুলো আমরা করেছি সেগুলো সবগুলো একক জের, অর্থাৎ এই দিয়ে প্রকৃতপক্ষে ব্যাংকের ব্যালেন্স, নগদান বইয়ের ব্যালেন্স বা ব্যাংকের ব্যালেন্সের সঠিক চিত্র পাওয়া যায় না, সঠিক চিত্র পাওয়া যায় না। শুধুমাত্র যে সকল কারণে গড়মিল হয় সেই সকল কারণগুলো উদ্ঘাটন করে আমরা একটি বিবরণী, মিলকরণ বিবরণী তৈরি করি। আজকে আমরা শিখব উভয় জের সংশোধন, অর্থাৎ এই সকল ঘটনার ফলে প্রকৃতপক্ষে ব্যাংকে কত টাকা জমা আছে সেটা ব্যাংকের সাথে নগদান বইয়ের একটা মিলকরণ, অর্থাৎ সঠিক ব্যাংক জমার পরিমাণটা আমরা বের করব আজকের অঙ্ক দিয়ে। এটা হলো উভয় জের সংশোধন পদ্ধতি। আমরা আজকে সেই উভয় জের সংশোধন পদ্ধতি নিয়ে একটি অঙ্ক আলোচনা করব। 30শে এপ্রিল, দেখো 30শে এপ্রিল 2019 তারিখে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী অহিন ব্রাদার্স এর ব্যাংক ব্যালেন্সের পরিমাণ 15,960 টাকা 45 পয়সা এবং নগদান বই ব্যাংক ব্যালেন্সের পরিমাণ 11,589 টাকা 45 পয়সা দেওয়া আছে। পর্যালোচনা করে গড় মিলে নির্মুক্ত কারণগুলো চিহ্নিত করা হয়েছে। মধ্যবর্তী, মধ্যবর্তী মানেই ট্রানজিট, মধ্যবর্তী মানে হলো ট্রানজিট, ট্রানজিট অবস্থানে 30শে এপ্রিল 2019 তারিখে জমাকৃত চেক 1 মে তারিখে ব্যাংক আদায় করে 2,201 টাকা, 2,201 টাকা 40 পয়সা। অপরিশোধিত চেক, আউটস্ট্যান্ডিং বা বকেয়া চেক, আউটস্ট্যান্ডিং বা বকেয়া চেক 1003 নম্বর চেকে 3,000 টাকা, 1005 নম্বর চেকে 1,401 টাকা 30 পয়সা, 1007 নম্বর চেকে 1,502 টাকা 70 পয়সা। এই চেকগুলো আমাদের 5,904 টাকা। 3 নম্বর নগদান বইয়ে লেখার ভুল, 1001 নম্বর চেকে 1,226 টাকা পরিশোধ করা হয়েছে, ব্যাংক 1,226 টাকাই পরিশোধ করেছে, কিন্তু নগদান বইয়ে 1,262 টাকা ক্রেডিট করা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের 32 টাকা 36 টাকার পার্থক্য হয়েছে। আর 4 নম্বর ব্যাংক মেমোরেন্ডাম, ব্যাংক মেমোরেন্ডাম মোতাবেক এখানে কি কি ঘটনা ঘটেছে সেটা ব্যাংক প্রদত্ত বিবরণী অনুযায়ী ব্যাংক অপর্যাপ্ত তহবিলের জন্য দেনাদার সালামের নিকট থেকে চেক ফেরত পেয়েছে 425 টাকা 60 পয়সা। ডেবিট চেক প্রিন্টিং বাবদ ব্যাংক চার্জ অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম সেটা হলো 30 টাকা। ক্রেডিট প্রাপ্য নোট আদায় 1,000 টাকা, যার সাথে 50 টাকা সুদও পাওয়া গেছে এবং ব্যাংক আদায় খরচ বাবদ 15 টাকা কর্তন করেছে। এইটা একটি ক্রেডিট মেমোরেন্ডাম 1,035 টাকা। এর আলোকে একটি সংশোধনী পদ্ধতিতে আমরা একটি ব্যাংক সমন্বয় বিবরণী করব। এই পদ্ধতিতে করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে দুটি ব্যালেন্সই আমরা দিয়ে করব। এবার
দুটি ব্যালেন্সের সাথে সমন্বয় করব, যে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো যার যার ব্যালেন্সের সাথে আমরা যোগ বা বিয়োগ করব। তাহলে আমরা এখান থেকে আমরা দুটো ব্যালেন্সই দেওয়া আছে, ব্যাংক ব্যালেন্স এবং নগদান বইয়ের ব্যালেন্স। আমরা চলে যাই ব্যাংক ব্যালেন্সে, আমরা চলে যাই যে আমাদের ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে 15,960 টাকা 45 পয়সা। এর মধ্যে যে সকল আইটেমগুলো আমাদের যোগ হবে তার মধ্যে একটা আছে মধ্যবর্তীকালীন আমানত। মধ্যবর্তীকালীন আমানত বা যেটা ট্রানজিট আর কি, সেটা মোট বলা ছিল যে 2,201 টাকা 40 পয়সা। এই একটা আইটেমে আমরা এর সাথে যোগ করব, এটি ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করা হয়নি, তো এটি যোগ করবে। এবার এখান থেকে আমরা যে সকল বিষয়গুলো বাদ দিতে হবে, নগদান বইতে বাদ দেওয়া আছে অথচ ব্যাংকে বাদ দেয় নাই, সেই সকল বিষয়গুলো আমরা বাদ দেবো। আমরা জানি যেগুলো আউটস্ট্যান্ডিং চেক তিনটা, ওই তিনটি 3,000 এবং 1,401 টাকা 30 পয়সা, আরেকটি হলো 1,502 টাকা 70 পয়সা, মোট 5,900 টাকা। এই অপরিশোধিত চেক বা বকেয়া চেক এটি আমরা বাদ দেব। বাদ দিয়ে আমরা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সংশোধিত ব্যাংক ব্যালেন্স পেয়ে যাব 12,204 টাকা 85 পয়সা। 12,204 টাকা 85 পয়সা, এটা হলো প্রকৃত ব্যাংকে জমার পরিমাণ হবে। এবার আমরা নগদান বই সাইটও দেখব, সেই সাইটেও আমাদের একই পরিমাণ টাকা আসতে হবে। এটাই হলো উভয় সংশোধনী। তাহলে আমরা নগদান বইয়ের সাথে যখন যেগুলো করব, যেগুলো ব্যাংক করেছে অথচ নগদান বইতে করা হয়নি, সে সকল বিষয়গুলো এখন আমরা যোগ বিয়োগ করবো। একটা যোগের আইটেমে আসবে প্রাপ্য নোট আদায় 1,000 টাকা এবং এর সাথে 50 টাকা সুদ 1,050 টাকা। এর মধ্যে আবার 15 টাকা ব্যাংক কর্তন করেছে, তাহলে 1,035 টাকা নিট লেনদেন হয়েছিল, সেটা আমরা এখানে নগদান বইয়ের সাথে যোগ করব। যেটা ব্যাংক করেছে এটা আমরা এখন নগদান বইয়ের সাথে যোগ করে দেব। আর একটা জিনিস যেটা নগদান বইতে ভুল লেখা হয়েছিল 36 টাকা, সেইটা আমরা এখানে যোগ করে দেব। যেটা কম লেখা হয়েছিল সেটা আমরা এখানে অ্যাড করে দেব। তাহলে দুটা যোগ করলে হবে 1,071 টাকা। এখান থেকে আমরা বাদ যে সকল বিষয়গুলো বাদ যাবে সেই সকল বিষয়গুলো আমরা এখানে তুলে ধরব। যে দেনাদার সালামের নিকট থেকে যে চেক ফেরত এসেছে, চেক ফেরত এসেছে মানে ব্যাংক থেকে এটা বাদ দেওয়া হয়ে গেছে, এটি আমরা নগদান বই থেকেও বাদ দিয়ে দেব 425 টাকা 60 পয়সা। আর একটি ব্যাংক চার্জ, যেটি ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক চার্জ কর্তন করেছিল, সেটি ব্যাংক থেকে বাদ দেওয়া আছে, আমরা নগদান বই থেকে এটি বাদ দিয়ে দেব। তাহলে বাদের আইটেম এখানে 30 টাকা সহ মোট 455 টাকা। তাহলে আমরা এই 455 টাকা আমরা আমাদের পূর্ববর্তী যোগফল 12,660 টাকা 45 পয়সা থেকে 455 টাকা 60 পয়সা বাদ দিলে আমরা পেয়ে যাব নগদান বই মোতাবেক সংশোধিত ব্যাংক ব্যালেন্স 12,204 টাকা 85 পয়সা। এইভাবে দুই সাইডেই একই সমান হবে, এটার নামই হলো উভয়জের সংশোধনী পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা প্রকৃতপক্ষে ব্যাংকের কত টাকা ব্যালেন্স দাঁড়াবে সেটা জানা যায়, এবং এটাই হলো প্রকৃত এবং আমি মনে করি ইফেক্টিভ ব্যাংক বিবরণী। আর আমরা যে একক জের করি সেটা হলো মিলকরণ বিবরণী। এই দুটো জিনিসের পার্থক্য আমাদের জানতে হবে, আর এটার মাধ্যমে জানা যাবে প্রকৃত ব্যালেন্স। আর মিলকরণের বিবরণের মাধ্যমে যাচাই করা হবে এবং তুলনা করা হবে কী কী বিষয়ের কারণে অমিল হয়েছিল, সেই অমিলের কারণগুলো তুলে সেটা করা হয়, আর এখানে প্রকৃত চিত্র তুলে ধরা হয়। এই হলো উভয়জের সংশোধনী। আশা করি তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাপারে আমার ধারণা তোমাদের একটা মোটামুটি একটা বিষয় পরিষ্কার হয়েছে। আমি আশা করি তোমাদের এটা কাজে লাগবে। তোমরা বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করবে এবং বোর্ডের তোমরা কতগুলো উদ্দীপক দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে, তাতেই ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজে পারা যাবে। তোমাদের জন্য বলে রাখি, ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজে শিখতে পারলে একদম 10 নাম্বার নিশ্চিত থাকে, তোমরা নিরিবিলি, এতে তেমন কোনো ঝামেলা থাকে না। তোমরা আশা করি
এটা ভালো করবে এবং চেষ্টা করবে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আর আলোচনা করতে চাই না। পরবর্তী যদি ক্লাস আর সুযোগ থাকে, এই তোমাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা হবে, তোমরা প্রস্তুতি নেবা এবং প্রত্যেকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত রোল নাম্বার গ্রুপ অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও দেওয়া নাই, সেগুলো অবশ্যই রোল নাম্বার দিবে। রোল নাম্বার না দিলে সেগুলো কাউন্টে আসবে না, তাদের খাতা দেখা যাবে না। সুতরাং আগে এগুলো কাউন্ট করার জন্য তোমরা অবশ্যই রোল নাম্বারগুলো এন্ট্রি করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে, সেখানে রোল নাম্বার সেন্ড করবে। এবং যদি কোনো বিষয় জানা থাকে তাহলে তোমরা আমাদের আইসিটি রাসেল স্যারের সাথে আলাপ করবে, তার মাধ্যমে বিষয়গুলো জেনে নেবা এবং রুটিন অনুযায়ী তোমরা পরীক্ষা দিবে। আমাদের প্রত্যেকটি সাবজেক্টেরই পরীক্ষা হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এগুলো খাতা দেখানো হবে এবং এটার উপর ভিত্তি করেই টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিবে। তোমরা অবশ্যই প্রি-টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে তোমরা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এবং ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবা। আর এরপরে আর কোনো টপিক সম্পর্কে যদি আলোচনার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই জানাবা। আর না হয় যদি সুযোগ থাকে আমি নিজে থেকেই একটা আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।